পশ্চিমবাংলা কিন্তু এই বাজেট থেকে কার্যত কিচ্ছু পায়নি। সুতরাং এই বাজেটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই মোদী বিরোধিতায় বা কেন্দ্রের বিরোধিতায় যেভাবে আওয়াজ তুলতে শুরু করেছে, এটা কিন্তু সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর জন্য দুশ্চিন্তার কারণ হবে। বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট। পশ্চিমবাংলার কনটেক্সটে এই বাজেট ব্যর্থ বাজেট। পশ্চিমবাংলার কনটেক্সটে এটা বাংলা বিরোধী বাজেট। পশ্চিমবাংলার কনটেক্সটে এটা বলা যায় যে আমাদের মানে বাঙালির প্রতি অন্যায় করা হয়েছে। আরে এ তো কুর্সি বাজাও বাজেট হ্যায়। অর্থাৎ যে কোনো মূল্যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে ধরে রাখতে হবে। ডেভেলপমেন্টের জন্য ইরিগেশনে 11 লক্ষ কোটি টাকার বেশি খরচ করবার কথা বলা হয়েছে। আমি মনে করি এটা বৈপ্লবিক একটা সিদ্ধান্ত। তিনি ভারসাম্য রক্ষা করবার চেষ্টা করেছেন এবং সমাজের নানা স্তরের মানুষকে সন্তুষ্ট বিধানের মধ্য দিয়েও তিনি করবার চেষ্টা করেছেন। আমি 26-এও বিজেপির কোনো সম্ভাবনা থাকবে না, 26-এও কিন্তু শূন্য হাতে ফিরতে হবে। এই দুজনই হলো পাল্টিবাজ, যে কোনো সময় পাল্টাতে পারে। সেই কারণেই 26,000 কোটি টাকা বিহারকে দিয়ে নীতিশ কুমারকে সন্তুষ্ট করার চেষ্টা করা হয়েছে। অতিরিক্ত 15,000 কোটি টাকা ব্যয় বরাদ্দ করে চন্দ্রবাবু নাইডুকে সন্তুষ্ট করা হয়েছে। হ্যাঁ, এই বাজেট রাজনৈতিক পক্ষপাত দুষ্ট এই কারণেই, ফলে এই বাজেটটা মূলত জোট সরকার রক্ষা করার বাজেটটা করবে। এইভাবে বেকারত্বকে এই প্রথম একটা অ্যাড্রেস করবার একটা চেষ্টা অন্তত এই বাজেটের মধ্যে আমি পরিষ্কার দেখতে পেলাম। বাজেটের দিকে সবাই তাকিয়েছিল, সাধারণ থেকে মধ্যবিত্ত। সত্যি সাধারণ এবং মধ্যবিত্ত বাজেটে কি পেল বলুন তো? যেখানে বারবার পশ্চিমবঙ্গের যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে সরকারে আছে, তারা একটা বঞ্চনার কথা বলছেন। পশ্চিমবঙ্গকে নাকি সবসময় বঞ্চনা করা হয়, সেটা 100 দিনের কাজ থেকে শুরু করে বাজেট পর্যন্ত। 2026-এ কি এই বঞ্চনাকে ইস্যু করতে চলেছে তৃণমূল সরকার? রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যা বোঝার আমরা সংসদে বুঝে নেবো, কারণ পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা হয়েছে। বঞ্চনা বঞ্চনা বঞ্চনা। আমাদের সাধারণ মানুষরা একটা কথাতেই কিন্তু বুঝে যাচ্ছে এই বঞ্চনা শব্দটা সাধারণ মানুষের কাছেও খুব সহজে পৌঁছে দেওয়া যায়। সেই বঞ্চনার সুর তুলেছেন এই বাজেটের ক্ষেত্রে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই বাজেট হচ্ছে রাজনৈতিক পক্ষপাত তুষ্ট, এই কথা বলেছেন। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। কথা বলবো স্যার, এই বাজেট কি সত্যি রাজনৈতিক পক্ষপাত তুষ্ট, কি বলবো? হ্যাঁ, এই বাজেট রাজনৈতিক পক্ষপাত দুষ্ট এই কারণেই যে এই বাজেটের মধ্যে মানে মানে জোট শরিক ধরে রাখার একটা উদ্যোগ রয়েছে। অর্থাৎ যে কোনো মূল্যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে ধরে রাখতে হবে, তার একটা মানে স্পষ্ট অ্যালোকেশন হয়েছে। মানে বিহারকে 26,000 কোটি টাকা এর আগে তো কোনো দিন দেননি আপনি। আজকে নীতিশ কুমারকে 26,000 কোটি টাকা দিতে হচ্ছে কেন? মানে হঠাৎ করে তো দেননি। নীতিশ কুমারের সাথে নিশ্চয়ই কোনো মানে মন্ত্রিসভা গঠনের সময় একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সমর্থনের সময় আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। বিজেপির 240 সিট, ফলে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে ছাড়া সরকার চালানো যাবে না। এই দুজনই হলো পাল্টিবাজ, যে কোনো সময় পাল্টাতে পারে। ফলে নীতিশ কুমারকে সন্তুষ্ট করবার জন্যই আপনি হঠাৎ করে 26,000 কোটি টাকার নানা প্রকল্পে অতিরিক্ত ব্যয় বরাদ্দ করেছেন। আগে তো করেননি, এতগুলো বছর 10 বছর ব্যয় বরাদ্দ করেননি। নীতিশ তো বছরকে বছর দাবি করে এসেছিল যে বিহার রাজ্য তৈরি হওয়ার পরে তাদের যে ক্ষতি হয়েছে, অর্থাৎ ঝাড়খণ্ডের মূল অর্থনৈতিক জায়গা, সেখানে ঝাড়খণ্ড চলে যাওয়ার ফলে বিহারের যে ক্ষতি হয়েছে, তার ফলে বিহারকে অতিরিক্ত অর্থ দিয়ে সাহায্য করা হোক। এতদিন করেননি, এখন করছেন কেন? কারণ সরকারকে টিকিয়ে রাখতে হবে। একইভাবে চন্দ্রবাবু নাইডু এনডিএতে চলে গিয়েছিল কেন? তার সরকার সাহায্য পায়নি জন্য। এবার চন্দ্রবাবু নাইডুকে আপনি 15,000 কোটি টাকা অতিরিক্ত ব্যয় বরাদ্দ করেছেন অন্ধ্রপ্রদেশের জন্য। আপনি বলছেন অমরাবতীর জন্য, আগেও তো অমরাবতীর জন্য বছরকে বছর চন্দ্রবাবু নাইডু দিল্লিতে এসে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছে। দিনের পর দিন মানে যখন এনডিএ শরিক ছিলেন চন্দ্রবাবু নাইডু, তিনি মানে বারবার আবেদন করেছেন যে অমরাবতীকে রাজধানী করতে চাই, ফলে কেন্দ্রের সাহায্য চাই। তখন তো আপনারা দেননি। তাহলে এবার কেন অমরাবতীর জন্য ঢেলে টাকা দিচ্ছেন, 15,000 কোটি টাকা অতিরিক্ত দিচ্ছেন? তার একটাই কারণ হলো যে চন্দ্রবাবু নাইডুর সমর্থন না থাকলে কেন্দ্রে বিজেপি সরকার থাকবে না। ফলে এই যে অতিরিক্ত ব্যয় বরাদ্দ, সেটা পার্লামেন্টে দাঁড়িয়ে আপনারা করছেন এবং এটা নিয়ে কোনো বিতর্ক নেই। এই পলিটিক্যাল মানে এটা একটা পলিটিক্যাল মোটিভেশন বাজেটের মধ্যে আছে। মানে বিহার থেকেও ইম্পর্টেন্ট হলো নীতিশ কুমারকে সন্তুষ্ট করার বাজেট আর চন্দ্রবাবু নাইডুকে সন্তুষ্ট করার বাজেট।
কিন্তু যেটা আমি একই সাথে বলবো যে এই বাজেটে কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু কোনো বিপ্লব দেখানোর চেষ্টা করেননি। তিনি কি করেছেন, তিনি ভারসাম্য রক্ষা করবার চেষ্টা করেছেন এবং সমাজের নানা স্তরের মানুষকে সন্তুষ্ট বিধানের মধ্য দিয়েও তিনি করবার চেষ্টা করেছেন। আমি কেন কথাগুলো বলছি, তার কারণটা হলো তিনি যেমন সরকারি কর্মচারী বা চাকুরিজীবীদের জন্য মানে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে 75,000 টাকায় নিয়ে গেছেন ছাড়, এবং তার ফলে 17,500 টাকার মতন পুরোপুরি লাভ হবে যারা কর দেন। করের স্ল্যাবগুলো একটু চেঞ্জ করেছেন, ফলে নতুন যে কর ব্যবস্থা সেইখানে একটা ছাড় মানে বেতনভুক্ত মানুষরা পাবেন। আবার একইভাবে মহিলাদের জন্য একের পর এক প্রকল্পের কথা বলেছেন তিনি। 3 কোটি গৃহ নির্মাণের কথা বলেছেন, যার মধ্যে 1 কোটি গ্রামের শহরের গরিব দরিদ্র পরিবারের জন্য, অর্থাৎ আরবান পোর যারা শহরের গরিব মানুষ তাদের জন্য বাড়ি তৈরি করবার জন্য যে ঘোষণা করেছেন, সব মিলে 3 কোটি বাড়ি নির্মাণের কথা বলেছেন। তার ফলে একটা বড় কর্মযজ্ঞ হবে। এটা তো বাড়ি যিনি পাবেন তার শুধু লাভ হবে তা না, এই বাড়ি নির্মাণ করতে গিয়ে বহু সংখ্যক কর্মীরা কাজ পাবেন এবং মানে বিভিন্ন রকম সাপ্লাই লাইনগুলো আরো বেশি স্ট্রেনথেনিং হবে এবং অর্থনীতির একটা চাঙ্গা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং একই সাথে এই বাজেটে যে পরিমাণে ইরিগেশন, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ইরিগেশনে 11 লক্ষ কোটি টাকার বেশি খরচ করবার কথা বলা হয়েছে, আমি মনে করি এটা বৈপ্লবিক একটা সিদ্ধান্ত। এবং কৃষিক্ষেত্রে 1,48,000 কোটি টাকা ব্যয় করার যে কথা বলেছে, কৃষিক্ষেত্রে তুমি জানো বেশ কয়েকটা বছর ধরে কৃষি উৎপাদন শ্লথ গতিতে চলছে, ফলে আমাদের দেশের জনসংখ্যা হু করে বাড়ছে, অথচ কৃষি আনাজ বহু ক্ষেত্রেই কিন্তু মানে সেই অর্থে বাড়ছে না। ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য যে উদ্যোগ নিয়েছেন, সেচের বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়নের জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে বা বিপুল অর্থ ব্যয় করার কথা বলা হয়েছে, আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে সবচেয়ে গ্রোয়িং ইন্ডাস্ট্রি এই মুহূর্তে ট্যুরিস্ট ইন্ডাস্ট্রি, অর্থাৎ পর্যটন শিল্প। সেই পর্যটন শিল্পের জন্য পরিষ্কার একটা সঠিক রোডম্যাপ এই বাজেটের মধ্যে ছিল, সেটাকে আমি তারিফ করি। এবং একই সাথে তোমাকে বলতে চাই যে মানে সরকারের একটা উদ্যোগ, মানে এই প্রথম দেখলাম যে ভাই সরকারি কর্মচারী তোমাদের করতে পারবো না, যারা বেকার আছো তোমাদের চাকরি, দীর্ঘমেয়াদী চাকরি দিতে পারবো না, কিন্তু স্বল্প মেয়াদী চাকরি যাতে পাও তোমরা, তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা, ইন্টার্নশিপের ব্যবস্থা করা। ইন্টার্নশিপ করার সময় যে সংস্থায় তুমি কাজ পাবে সেখানে প্রথম মাসে তোমাকে টাকা দেওয়া হবে, অর্থাৎ প্রথম মাসে তোমার যে রোজগার তার টাকা সরকার থেকে দেওয়া হবে। বিভিন্ন প্রশিক্ষণের যে উদ্যোগ, একই হিসাবে মুদ্রা যোজনা, যেটা 10 লাখ টাকা করে পাওয়া যেত কোন একটা উদ্যোগ নেওয়ার জন্য, কোন স্টার্ট আপ বিজনেস করার জন্য, এইবার কিন্তু 20 লক্ষ টাকাতে নিয়ে গেছে, 10 লাখ টাকা বাড়িয়ে 20 লাখ টাকা। অর্থাৎ স্বযোজনায়, স্বরোজগার যোজনায়, অর্থাৎ নিজে কাজ নিজে করব, ব্যাংক থেকে লোন নিয়ে বা কোনো স্টাইফেন্ড নিয়ে বা কোনো প্রশিক্ষণ নিয়ে, সেইটার জন্য ঢালাও ব্যবস্থা সরকার করেছে। কার্যত সরকার মেনে নিচ্ছে যে সরকারি কর্মচারী তোমাকে করতে পারবো না, কিন্তু তুমি তোমার মধ্যে যদি উদ্যম থাকে তাহলে তোমাকে সরকার সহযোগিতা করবে। এইভাবে বেকারত্বকে এই প্রথম একটা অ্যাড্রেস করবার একটা চেষ্টা অন্তত এই বাজেটের মধ্যে আমি পরিষ্কার দেখতে পেলাম। এবং তোমার দেখো এগুলো ইম্পর্টেন্ট নয়, কারণ সোনা রূপা তো সবাই ব্যবহার করে না। মোবাইলটা ইম্পর্টেন্ট, কারণ মোবাইলে এভরিডে ইউজের মধ্যে পৌঁছেছে মোবাইলের বৃদ্ধি। যেটা আরেকটা বিষয় তোমাকে বলি, দেখো প্রতিরক্ষার ক্ষেত্রে নরেন্দ্র মোদী কিন্তু একটা উদ্যোগ মানে প্রথম থেকেই নিয়েছিলেন যে প্রতিরক্ষাকে মানে আমাদের সামরিক বাহিনীকে স্বনির্ভর করার একটা উদ্যোগ, তাদেরকে সশস্ত্র করবার একটা উদ্যোগ, আধুনিক মানে অস্ত্র দিয়ে বলিয়ান করবার যে উদ্যোগ। এবার বাজেটেও যদি তুমি দেখো প্রায় 15 লক্ষ কোটি টাকার মতন ব্যয় করা হচ্ছে শুধুমাত্র সামরিক খাতে। মানে আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে ভারতবর্ষে যে এই মুহূর্তে চারিদিকে যে নিরাপত্তার প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, সেই বহির্বিশ্বের নিরাপত্তার প্রশ্নে সেনাবাহিনীকে সশস্ত্রীকরণের যে উদ্যোগ, সেই উদ্যোগটাও কিন্তু আমি মনে করি যে জারি রয়েছে। অর্থাৎ এমন কতগুলো উদ্যোগ নরেন্দ্র মোদী জারি রয়েছে। মানে এই বাজেটটা তুমি যদি এক কথায় আমাকে বলো তাহলে আমি দুটো শব্দে এটাকে মানে চরিত্রায়ন করব। একটা হলো একটা কন্টিনিউইটি আছে,
আর একটা চেঞ্জ আছে। কন্টিনিউটি কি আছে, যে নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার পরে যেভাবে তিনি মানে শিল্পায়নের উদ্যোগ নিয়েছিলেন, বা যেভাবে তিনি স্মল স্কেল ইন্ডাস্ট্রির উন্নয়ন নিয়েছিলেন, যেভাবে তিনি স্টার্ট আপ বিজনেসের কথা বলেছিলেন, যে সমস্ত সামাজিক প্রকল্পগুলোর কথা বলা হয়েছিলেন, ইভেন এবারও 100 দিনের কাজে বরাদ্দ কিছুটা বেড়েছে, কৃষির বিকাশের জন্য যেভাবে খরচা করবার কথা বলেছিলেন, বা সবচেয়ে বড় কথা হলো যে পরিকাঠামোর বিকাশের জন্য, রাস্তা নির্মাণের জন্য, ব্রিজ নির্মাণের জন্য, রেলওয়ের মানে ট্র্যাক ডেভেলপমেন্টের জন্য যেভাবে তিনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উদ্যোগ বছরকে বছর নিচ্ছেন, তার একটা কন্টিনিউইটি কিন্তু এইবারও আমরা পেলাম। আবার একই সাথে এবার একটা তার বাজেটের মধ্যে চেঞ্জও পেলাম, কন্টিনিউইটি অ্যান্ড চেঞ্জ। কন্টিনিউইটি আমি এইমাত্র বললাম, আর চেঞ্জটা কি পেলাম, এই বাজেটটা পলিটিক্যাল মোটিভেটেড বাজেট, পলিটিক্যালি অ্যাড্রেস করবার চেষ্টা করা হয়েছে যাতে তার সরকারটা স্থায়িত্ব পায়। অর্থাৎ একদিকে নরেন্দ্র মোদী 2047 সালে বিকশিত ভারতবর্ষ বা উন্নত ভারতবর্ষের যে রোডম্যাপ, সেই রোডম্যাপের কনটেক্সটে অর্থনীতির যে সংস্কার করা, ট্যাক্সের যে সংস্কার করা, যে সমস্ত জায়গাতে সংস্কার করার কথা বা যেখানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করার কথা সেগুলো তিনি যেমন করেছেন, বা ইনফ্রাস্ট্রাকচারের বিনিয়োগ করার কথা সেগুলো তিনি যেমন করে জারি রেখেছেন, আবার একই সাথে বহু ক্ষেত্রে তিনি দেখা গেছে শরিকদের সন্তুষ্ট করতে গিয়ে অতিরিক্ত ব্যয় বরাদ্দ করেছেন। এখন সব মিলে তুমি আমায় যদি বলো, তাহলে একটা কন্টিনিউইটি আমি পাচ্ছি, আবার একটা চেঞ্জও এই বাজেটের মধ্যে পাচ্ছি। আর সমস্ত বর্গের মানুষকে, তফসিলি জাতি, উপজাতি থেকে শুরু করে, তুমি ওবিসি থেকে শুরু করে, তুমি যদি লক্ষ্য করো পিছিয়ে পড়া এলাকার উন্নয়নের প্রশ্নে, কৃষি ক্ষেত্র থেকে শুরু করে মানে ক্ষুদ্র মানে সেচ প্রকল্প, এবং তুমি এমএসএমইর অর্থাৎ ক্ষুদ্র ব্যবসার মানে শিল্প এবং ব্যবসার জন্য যে উদ্যোগ, এই এবং বেকারত্বের জন্য কিছু না কিছু, এবং কর ছাড় মানে প্রত্যক্ষ কর ছাড়ের কোনো না কোনো উদ্যোগ ছোট ছোট করতে, সব ক্ষেত্রেই তিনি সন্তুষ্ট করতে পেরেছেন তা নয়, কিন্তু চেষ্টা করেছেন একটা সন্তুষ্টি বিধান করে বাজেটে একটা ব্যালেন্স অবস্থান তৈরি করতে। ব্যালেন্স যদি করে থাকে তাহলে এখানে পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেসের সাংসদরা কেন এত ক্ষুব্ধ? শতাব্দী রায় আপনি বলছেন একটা চেঞ্জ হয়েছে, কিন্তু শতাব্দী রায় বলছেন এই বাজেট একই রয়েছে, কোনো রকম চেঞ্জ হয়নি, এই বাজেট হতাশাজনক বাজেট। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এই বাজেট ব্যর্থ বাজেট, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন এই বাজেট কুর্সি বাঁচানোর বাজেট। মানে যেমন করে বছরকে বছর এখান থেকে বিজেপির এমপি যায় অথচ কোনো পূর্ণমন্ত্রী হয় না, নরেন্দ্র মোদীর আসলে বাংলাকে কিভাবে দেখেন সেটা যেমন মন্ত্রিসভা গঠনের সময় ধরা পড়ে, আবার একইভাবে মানে বাজেটে যে ব্যয় বরাদ্দ করেছেন সেখানে পরিষ্কার পশ্চিমবাংলাকে বঞ্চিত করা হয়েছে। আমি দেখলাম বিজেপির নেতারা নানা রকম বক্তব্য রাখছেন, সব বক্তব্যগুলো কিন্তু পুরনো প্রজেক্টের কনটেক্সটে, অর্থাৎ যে প্রজেক্টগুলো হয়ে গেছে, মানে হয়তো 30-40 বছর ধরে চলছে, যেমন সত্যজিৎ ফিল্ম মানে ইনস্টিটিউট, সেটা তো মানে গত 20-30 বছর ধরে চলছে, তার যে শিক্ষকের জন্য, তার মেনটেনেন্সের জন্য বাজেটে যে বরাদ্দ থাকে ওটাকে সামনে রেখে তৃণমূলের নেতারা বলছে এই দেখো সত্যজিৎ রায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে বরাদ্দ, বিজেপির নেতারা বলছেন যে দেখো এই ব্যয় করেছে, মেট্রো রেলের সম্প্রসারণের কাজ যেগুলো চলছে সেখানে ব্যয় বরাদ্দটা রুটিন ব্যয় বরাদ্দ, সেটা তুলে ধরে বিজেপির নেতারা বলছে এই দেখো কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে। একটার পর একটা পুরনো প্রকল্প, ধরো চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল, সেই অলরেডি মানে কয়েক দশক ধরে চলছে, সেখানে সেটা চালাতে গেলে কেন্দ্রের ব্যয় বরাদ্দ করতে হয়, ফলে সেইটাকে সামনে রেখে বলছে এই দেখো ব্যয় বরাদ্দ হয়েছে। একেবারেই না, বিজেপির নেতারা কাঁচা মিথ্যে কথা বলছেন। বাস্তবটা হলো এইটা যে পশ্চিমবাংলাকে এই বাজেটে বঞ্চনা করা হয়েছে। পশ্চিমবাংলা মানে তৃণমূল কি বললো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হলো আমরা অন্তত কিছুটা বুঝি যে এই বাজেট থেকে পশ্চিমবাংলা অতিরিক্ত কিচ্ছু লাভ হয়নি, বরঞ্চ প্রতিবেশী রাজ্য বিহার যেভাবে লাভ পেয়েছে, আসাম যেভাবে লাভ পেয়েছে, পশ্চিমবাংলা বরঞ্চ এই বাজেটে নতুন কোনো সেইভাবে ঘোষণা পায়নি। এবার তুমি বলবে যে সারা ভারতবর্ষের যে পলিসিগুলো সেগুলো কি পশ্চিমবাংলা পাবে না? হ্যাঁ পাবে। সারা ভারতবর্ষের পলিসিগুলো তো রুটিন পলিসি। ধরো প্রধানমন্ত্রী 3 কোটি গৃহ নির্মাণের কথা বলেছেন, নিশ্চয়ই পশ্চিমবাংলা তার একটা পার্ট পাবে। প্রধানমন্ত্রী 100 দিনের কাজের প্রকল্পের বরাদ্দ বাড়িয়েছেন, নিশ্চয়ই পশ্চিমবাংলা তার একটা পার্ট পাবে। ফলে ক্ষুদ্র শিল্পের যে কথা বলেছেন তার নিশ্চয়ই কিছুটা লাভ পাবে, বাট জিএসটি যে কালেকশন হয় তার একটা পার্ট পশ্চিমবাংলাতে পায়। ফলে ওগুলো রুটিন ওয়ার্কের বাইরে
পশ্চিমবাংলা কিন্তু এই বাজেট থেকে কার্যত কিচ্ছু পায়নি। সুতরাং এই বাজেটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই মোদী বিরোধিতায় বা কেন্দ্রের বিরোধিতায় যেভাবে আওয়াজ তুলতে শুরু করেছে, মেজর মিডিয়াগুলো যেভাবে আওয়াজ তুলতে শুরু করেছে, এটা কিন্তু সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর জন্য দুশ্চিন্তার কারণ হবে। কারণ এই বঞ্চনাকে কাজে লাগিয়ে, অর্থাৎ 100 দিনের কাজের টাকা কেন্দ্র আটকে রেখেছে কেন, গরিব মানুষের টাকা আটকে রেখেছে কেন, আবাস যোজনার টাকা কেন আটকে রেখেছে, একে সামনে রেখে যেমন 2024-এ বিজেপিকে বিজেপিকে নামিয়ে দিয়েছে 18 থেকে 12-তে, ঠিক তেমনি ভাবে এবারে যে বাজেটের যেভাবে ব্যয় বরাদ্দ হলো, যেভাবে পশ্চিমবাংলা নতুন কোনো প্রকল্প পেল না, বঞ্চিত হলো, ফলে এই বঞ্চনাকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে যে স্লোগান তুলেছেন, সেটা আগামী দিনে আরো বৃহত্তম ভাবে যদি তোলেন, তাহলে আমি বলবো যে 26-এও বিজেপির কোনো সম্ভাবনা থাকবে না। 26-এও কিন্তু শূন্য হাতে ফিরতে হবে। কারণ মনে রাখবে যে যারা বিরোধী থাকে তাদের প্রত্যাশা তৈরি করতে হয়, ভোটারদের মধ্যে প্রত্যাশা তৈরি করতে হয়। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় 2009 সালের এই রাজ্যে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে তিনি কেন্দ্রের ইউপিএ সরকারে জয়েন করলেন, রেলমন্ত্রী হলেন। রেলমন্ত্রী হওয়ার পরে তিনি ঘোষণা করলেন 14টা কারখানা আমি তৈরি করব বাজেটে। তিনি বললেন হাসপাতাল তৈরি করব, তিনি বললেন স্টেডিয়াম তৈরি করব, তিনি বললেন আমি গ্রামে গ্রামে রেল লাইন তৈরি করে দিব, গরিব মানুষের জন্য ইজ্জত মান্থলি চালু করে দিলেন। মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায় পারেন। অর্থাৎ এই যে প্রত্যাশা তৈরি করে দেওয়া, আকাঙ্ক্ষা তৈরি করে দেওয়া, এটা কিন্তু না শুভেন্দু অধিকারী তৈরি করতে পারছেন, না সুকান্ত মজুমদার তৈরি করতে পারছেন। এটা বিজেপির কোনো নেতারা বুঝতেই চাইছেন না যে মমতার বিরোধিতাটা একটা পার্ট হতে পারে, আরেকটা পার্ট হলো বিরোধী দল হিসাবে মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি করা, আশাকাঙ্ক্ষা তৈরি করা। আজকে যে বাজেট কেন্দ্রীয় সরকার প্রস্তুত করেছে, সেই বাজেট বিজেপি নেতাদের ব্যবহার করার কোনো সুযোগ নেই, সেই বাজেটকে সামনে রেখে প্রত্যাশা তৈরি করার কোনো সুযোগ নেই, সেই বাজেটকে সামনে রেখে মানুষের মধ্যে বিজেপির প্রতি আগ্রহ তৈরি করার সুযোগ নেই এবং স্বপ্ন দেখানোর কোনো সুযোগ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কিন্তু 14টা কারখানা ঘোষণা করেছিলেন, কোনো কারখানায় তিনি রূপায়ণ করেননি, কোনো কারখানা করেননি, কোনো স্টেডিয়াম সেই অর্থে করেননি, কার্যত কোনো কাজই করেননি। কিন্তু তারপরেও তিনি ওই মুহূর্তে যে ন্যারেটিভটা তৈরি করেছিলেন যে মমতা মানেই উন্নয়নের প্রতীক, আর ওই ভাবনা চিন্তাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, তার জন্য কালচারাল টিম তৈরি করে দেওয়া এবং মানুষের কাছে গিয়ে সেগুলোকে বার্তা দেওয়া, এই প্রত্যাশা আকাঙ্ক্ষাটা জাগিয়ে তুলে কিন্তু তিনি 11-র পরিবর্তনটা এনেছিলেন। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের কাছে কিন্তু পরিবর্তনের যে কোনো চিহ্ন বা পরিবর্তন করতে গেলে মানুষের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা তৈরি করতে হয়, সেই আশা আকাঙ্ক্ষা তৈরি করার মতন কোনো রসদ হাতে নেই। বা কেন্দ্রীয় সরকার বা নির্মলা সীতারামনের যে বাজেট, সেই বাজেট থেকে তারা এমন কোনো রসদ পাচ্ছেন না যেই রসদ নিয়ে মানুষ বা ভোটারদের কাছে যেতে পারেন, ভোট চাইতে পারেন, তৃণমূলকে পরাজিত করার মতন পরিস্থিতি তৈরি করতে পারেন। ফলে এই বাজেট কিন্তু বিজেপির জন্য হতাশাজনক বাজেট। এটা কিন্তু কেন্দ্রের বঞ্চনার যে অভিযোগটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলছেন, তাকে কেন্দ্র করে কিন্তু আমি বলছি বিজেপির রাজ্য নেতৃত্ব কিন্তু বিপাকে পড়লেন এবং 26-এর আগে এটা একটা বড় বিপদ হয়ে দাঁড়ালো তাদের জন্য।